চর মারার অপরাধে কমলা আর সুদেবকে উচিত শিক্ষা দিল লাজু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকুন। গল্পে শুরুতেই দেখা যায় লাজু নিজের মতন করে রান্না করতে থাকে, সুদেবের সাথে আর কথা বলতে চায় না। এদিকে সুদেব বনলতার সাথে ফোনে কথা বলে। বনলতা বলে, শোনো, যেভাবেই পারো লাজুকে নিয়ে কলকাতায় শিফট হয়ে যাও আর সেখানে কোনো একটা কাজবাজ শুরু করো। এইভাবে বউকে অন্যের বাড়িতে ফেলে রেখো না। বুঝতে পারছো তো কত বড় বিপদ হয়েছে? এরপর লাজু আর তোমার সাথে কখনোই থাকতে রাজি হবে না। ইচ্ছে করে সুদেবকে সমস্ত কথা বলে রাগিয়ে দেয়, যাতে সুদেব লাজুকে নিয়ে কলকাতায় শিফট হয়ে যায়। লাজু তো নিজের মতো রান্না করছিল, তখনই সুদেব এসে বলে, লাজু শোন, তুই আমার সাথে একটু কথা বল, একেবারে মুখ ফিরিয়ে নিচ্ছিস। লাজু বলে, আমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। তুমি বারবার আমাকে অনেক বেশি আঘাত করো, আর এবারে যেটা তুমি করেছো সেটা তো সমস্ত সীমা একেবারে অতিক্রম করে গেছে। তাই কোনোভাবেই আমি আর তোমার কোনো কথা শুনতে রাজি নই। সুদেব বলে, তুই যদি আমাকে তখন সত্যি কথাটা বলতিস তাহলে আমি তোর গায়ে কখনোই হাত তুলতাম না। লাজু বলে, সত্যি বলি আর মিথ্যে বলি, আসলেই তুমি আমাকে মারতে, কারণ তুমি এটাই চাও, এটাই চেয়ে এসেছিলে। এখন আমি বুঝতে পারছি যে তুমিও বাকি সবার মতো। তার মধ্যেই সুদেব বলে, তুই শুধু শুধু আমাকে ভুল বুঝছিস। আসলে আমি গ্রামের লোকের কাছ থেকে ওই কথাগুলো শুনে আমার খুব মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই বলে ফেলেছিলাম। কিন্তু একটা কথা বিশ্বাস কর, আমি কিন্তু সবসময় চাই যে তুই আমার কাছে থাক, তুই আর আমি একটা সংসার করি, কিন্তু তুই তো সবসময় পালিয়ে পালিয়ে বেড়াস। লাজু বলে, আমিও তো আগেই বলেছিলাম যে এই 5টা বছর আমার সময় লাগবে, আমি কোনোভাবেই তোমার সাথে সেই জমিয়ে সংসারটা করতে পারবো না। কিন্তু তুমি আমার কোনো কথা শুনেছো কি? কে না কি বলছে, তুমি সেই কথা শুনে তোমার নিজের বউয়ের গায়ে হাত তুলছো। বাহ! কিন্তু এরপর শুনে রাখো যে এই যে লাজু সিদ্ধান্ত নিতে শুরু করেছে, লাজুর বিষয়ে লাজুই শুধু শেষ সিদ্ধান্ত নেবে, অন্য কেউ নয়। সুদেব বলে, আমি আজকেই রাতের বেলা খাওয়ার সময় ওই কলকাতায় যাওয়ার কথাটা বলবো, কলকাতায় থাকার কথাটাও বলবো, দেখা যাক কি হয়। কিন্তু তুই আমার সাথে এরকম ব্যবহার করিস না রে লাজু, আমার তাহলে খুব কষ্ট হয়। লাজু বলে, তুমি আমার গায়ে হাত তুলেছো আর এরপরেও ভাবছো আমি তোমার সাথে খুব ভালো ব্যবহার করব? সেটা কখনো হবে না। রাত্রেবেলা খেতে খেতে সুদেব তার বাবাকে বলে তার 40,000 টাকা লাগবে, সে ঘর ভাড়া নিয়ে লাজুকে নিয়ে থাকবে। তখনই হারান বলে, 1 টাকাও আমি দেব না, আমার এত কষ্ট করে রোজগার করা টাকা আমি নাকি ওনাকে দেব, উনি বউকে নিয়ে আলাদাভাবে সংসার পেতে থাকবেন, সেটা কখনো হবে না। তখন সুদেব বলে, তোমরাই তো বলেছিলে ওকে নিয়ে থাকার কথাটা, আর এখন এইভাবে উল্টো কথা বললে কি করে হবে? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। তখন সুদেবের দাদা বলে, সেটাই তো, আমিও তো ছিলাম সেই সময়ও তো তুমি বলেছিলে বাবা, তাহলে আজ কেন তুমি অস্বীকার করছো? হারান তখন বলে, বলেছিলাম, এখন তো আর বলছি না, আর আমি যা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি, কোনো কিছু ভুল বলেছি বলে অন্তত মনে হচ্ছে না। বুঝতে পেরে যায় সুদেব যে তাকে টাকাটা কেউ দেবে না। তখন লাজু বলে, আমি আমার ব্যাপারে শেষ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আমি কোনোভাবেই পিছুপা হব না, আমাকে ডাক্তারি পড়তে হবে আর আমি পড়বো। তখন কমলা বলে, তুমি আর অন্য কারোর বাড়িতে গিয়ে থাকবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। লাজু বলে, আমি ওই বাড়িতে গিয়ে থাকি বা না থাকি, আমি এই বাড়িতে তো থাকছি না, এটা পুরোপুরি কনফার্ম। হারান তখন বলে, ডাক্তারি বউ দেখেছিস তো এখন কেমন লাগে? ও আর তোর সাথে সংসার করবে বলেও মনে হয় না রে সুদেব, তোর কপালটা শেষে এইভাবে পুড়লো। সুদেবকে সমস্ত কথা বলে রাগিয়ে দিলে সুদেব তো আরো বেশি করে রেগে যায় আর ভাবে একটা এসপার না ওসপার করতেই হবে। এরপর লাজু ঘরে গিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আর ঘুম আসে না। তখন সুদেব বলে, দেখ তুই আমাকে 10টা দিন সময় দে, আমি দেখছি কোথা থেকে টাকা জোগাড় করে ব্যবস্থা করা যায় কিনা। লাজু বলে, আর এই 10টা দিনে আমাদের কলেজের পড়া এগিয়ে যাবে, আমি ওদেরকে ধরবো কি করে, আর আমি বা পড়বো কি করে? তুমি যা কিছু বলে দিলে আর আমি মেনে নেব, সেটা কখনো হতে পারে না। সুদেব বলে, তুই শুধু শুধু জেদ করছিস, যেগুলোর কোনো মানে হয় না। আমি তো বলছি আমাকে একটু সময় দিলে আমি সবটা ঠিক করে দেব। লাজু বলে, সেই সময়টাই তো আমার কাছে নেই, সময় যদি থাকতো তাহলে আমি অবশ্যই তোমাকে সেই সময়টা দিতাম। এরপর সুদেব ভাবে কি করে এতগুলো টাকার ব্যবস্থা এত কম সময়ের মধ্যে করবে। তখন লাজু ঠিক করে আর থাকবে না। ভোরতেই লাজু নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয়। আর তখন সুদেব বলে, লাজু তোকে আমি এতবার বারণ করলাম, তুই তো দেখছি আমার কোনো কথাই কানে তুলছিস না। লাজু বলে, আমিও তো বলে দিয়েছিলাম যে আমি আর কারোর কথা শুনবো না, ডাক্তারি পড়া থেকে আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না, আমি যাব আর কলেজে গিয়ে
আবারও পড়াশোনা শুরু করে দেব। সুদেব বলে, না তুই যাবি না, তুই কোনোভাবেই যাবি না। যতদিন না আমি কলকাতায় যাচ্ছি, গিয়ে শিফট হচ্ছি, তুই আমার সাথে এখানেই থাকবি। কিন্তু লাজু ক্লিয়ারলি জানিয়ে দেয় সে আর থাকবে না। কমলা এসে বলে, দেখ তোর বউ এখন চলে যাচ্ছে, আবার গিয়ে ওই কলকাতার বাড়িতে উঠবে। এ একটা নষ্ট মেয়ে, এর সাথে তুই থাকবি না সুদেব। তখন সুদেব বলে, লাজু আমি তোকে বারবার করে বলছি, তুই আমার কথাটা একটু দয়া করে শোন। কিন্তু লাজু কোনো কথা শুনতেই চায় না, আর বলে, এমনিতেই তুমি আমার গায়ে হাত তুলেছো, আর এই ব্যাপারটা যদি আমি পুলিশকে বলি তাহলে বুঝতে পারছো কি হবে। তখন কমলা বলে, এই তুমি কি এখন থানা পুলিশের ভয় দেখাচ্ছ নাকি? লাজু তখন বলে, অবশ্যই ভয় দেখাতে পারি, কারণ আপনার ছেলে কাজটা করেছে, তাই আমার যা ইচ্ছা আমি করতে পারি। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমি কোনো রকমের কোনো গায়ের জোর সহ্য করব না। একটা কথা মনে রাখবে যে লাজু কিন্তু সবকিছু ছেড়ে পড়াশোনা শুরু করে দিয়েছে, তাই মাঝপথে তার পড়াশোনা কোনোভাবেই বন্ধ হতে পারে না। এরপর লাজু সুদেবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বেরিয়ে চলে যায়। কমলা বলে, দেখলি দেখলি ওই মেয়ের কি সাহস, ও কোনোভাবেই এই বাড়িতে থাকলো না। এরপর লাজু কলকাতায় কোথায় যাবে সেটাই তো বুঝে উঠতে পারছিল না। তারপর চলে যায় কলেজে, সেখানে গিয়ে প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলতে শুরু করে, আর বলে, ম্যাডাম কোনোভাবে যদি আমার জন্য একটা হোস্টেলের ঘর ব্যবহার করতে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, মানে ব্যবস্থাটা করলে খুবই ভালো হয়, আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। প্রিন্সিপাল ম্যাডাম বলে, এত তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা কি সম্ভব? আমাদের হাতে যে কোনো ঘর ফাঁকাই নেই, কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। লাজু ভাবে এবারে সে কি করবে, আর তো কোনো রাস্তা খোলা নেই। তার মধ্যেই বনলতা জানতে পেরে যায় সুদেবের থেকে যে লাজু ঘর ছেড়ে বেরিয়ে গেছে, সে আর বাড়িতে থাকে না, কলকাতাতেই চলে গেছে। তখন বনলতা বুঝতে পারে একবার যদি অনুভব সবটা জানতে পেরে যায় তাহলে ও ঠিক আবারও লাজুকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। সেক্ষেত্রে বনলতার আর কোনো চান্সই নেই অনুভবের সাথে সংসার করার। এরপর কমলা বলে, শোন সুদেব, ওই মেয়ে যদি ওই কলকাতার বাড়িতে গিয়ে ওঠে তাহলে ওই কলকাতার বাড়িতে আমরাও যাব, আর গিয়ে ওর বাবা মার সামনে ওকে এমন অপমান করব যে ও ভাবতেই পারছে না কি হতে চলেছে। দরকার পড়লে লোক জড়ো করব, ও আমাদের বাড়ির বউকে টার্গেট করেছে, আজকে ওর বাড়িতে গিয়ে আমরা ওকে টার্গেট করব। এটা শোনার পর সুদেবের মন তো খুবই খারাপ। সুদেব বুঝতে পারে এসব করে কি আর লাজুকে ফিরিয়ে আনা যাবে। লাজু যেই সিদ্ধান্তটা একবার নিয়ে নিয়েছে সেটার থেকে লাজুকে কোনোভাবেই আর সরানো যাবে না, এটা খুব ভালো মতন জানতে পারতো সুদেব। তখনই লাজু ঠিক করে যেভাবেই হোক না কেন তাকে একটা ঘর তো জোগাড় করতে হবে, প্রয়োজন পড়লে তাকে রাস্তাতে রাত কাটাতে হবে, কিন্তু সে কলকাতার বাড়িতে ফিরে যাবে না। কিন্তু অনুভব যেভাবেই হোক না কেন লাজুকে তার নিজের বাড়িতে ফিরিয়ে আনবে বলেই ঠিক করে। আর সুদেব আর সুদেবের মা কলকাতায় রওনা দেয় লাজুকে আর অনুভবকে সবার সামনে অপমান করবে বলে।